Dear students, Assalamu alaikum. Today our topic of discussion will be colloid crystalloid with dialysis. তোমরা যদি এই স্লাইডটার দিকে খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে তোমাদের প্রথম যে কার্ড যেটা দিয়ে তোমাদের শুরু হবে সেই কার্ডটার নাম হচ্ছে বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকুল এবং এই বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকুলের প্রথম যে আইটেমটা তোমরা পড়বা সেইটার আন্ডারে আসলে তিনটা লার্নিং অবজেক্টিভ সেট করা আছে এবং এই তিনটা লার্নিং অবজেক্টিভ এর ভিতরে তোমাদের এই কলয়েড এন্ড ক্রিস্টালয়েড ইজ ওয়ান অফ দেম। তো আমি ফার্স্টেই কেন কলয়েড এন্ড ক্রিস্টালয়েড দিয়ে শুরু করলাম সেটা আমি পরে এক্সপ্লেইন করব। তো চলো আমরা আমাদের মূল টপিক অফ ডিসকাশনে ফিরে আসি। আমাদের কথা ছিল আমরা কলয়েড ক্রিস্টালয়েড নিয়ে কথা বলবো। এখন কলয়েড এবং ক্রিস্টালয়েডকে আসলে কার উপরে ডিপেন্ড করে আমরা সেপারেট করলাম, ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য পার্টিকেল। তাহলে দেখো যে সমস্ত পার্টিকেলের সাইজ লেস দ্যান 1 ন্যানোমিটার তাদেরকে আমরা কনসিডার করব ক্রিস্টালয়েড হিসাবে এবং যেহেতু তাদের সাইজটা খুবই ছোট, দে ক্যান ইজিলি পাস থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন। এবং এখানে যখন কলয়েড ক্রিস্টালয়েডের রিলেশনে আমরা সেমি পারমিয়েবল মেমব্রেনের কথা বলবো তখন তোমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হিয়ার উই আর টকিং অ্যাবাউট দ্য ক্যাপিলারি মেমব্রেন, নট সেল মেমব্রেন। কারণ সেল মেমব্রেন ট্রান্সপোর্ট সিস্টেম আবার একটা ডিফারেন্ট মেকানিজমে কাজ করে, ওইটা হচ্ছে অ্যানাদার টপিক অফ ডিসকাশন, ওইটা নিয়ে আজকে আমি কথা বলছি না। এখন তোমাকে যদি ক্রিস্টালয়েডের কিছু এক্সাম্পল দিতে বলা হয়, তুমি নিচের এই এক্সাম্পলগুলোর কথা একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে আমাদের তোমরা বায়োমলিকুলস যখন পড়ছো, প্রোটিন, দেন হচ্ছে কার্বোহাইড্রেট, লিপিড, ডিএনএ, আরএনএ, এইগুলোর হচ্ছে মনোমার কি, যে সমস্ত মনোমেরিক ইউনিট আছে এদের তৈরি করতে গেলে, মানে লার্জ মলিকুল তৈরি করতে গেলে যে সমস্ত সিম্পলেস্ট ইউনিট লাগে, মনোমার লাগে, দে অল ইনক্লুড ক্রিস্টালয়েড। তারা সবাই ক্রিস্টালয়েড। এছাড়াও যারা যেমন ইউরিয়া, ইলেকট্রোলাইটস কি ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল। যেমন তুমি যদি এখানে খেয়াল করে দেখো তাহলে দেখো যে সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, বাইকার্বনেট, এরা ইলেকট্রিক্যালি চার্জড পার্টিকেল, কেউ কেউ পজিটিভলি চার্জড, কেউ কেউ নেগেটিভলি চার্জড। আশা করি তোমরা ইলেকট্রোলাইটস বুঝতে পেরেছো। আমি একটু আগে যেহেতু বললাম যে যখনই আমরা কলয়েড ক্রিস্টালয়েড নিয়ে কথা বলবো তখন তোমরা ক্যাপিলারি মেমব্রেনের কথা মনে করবা। তাহলে ক্যাপিলারি মেমব্রেনের স্ট্রাকচার তো আমাদের একটু জানতে হবে। এখন খেয়াল করে দেখো যে তুমি যদি একটা ক্যাপিলারির বাইরে থেকে ভিতরের দিকে যাও, মানে আউটসাইড থেকে লুমেনের দিকে যাও, তাহলে কি কি স্ট্রাকচার পাবা? প্রথমেই যেটা পাবা সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, যার উপরে আসলে একটা এপিথেলিয়াল লেয়ার বসে থাকে বা দাঁড়ায় থাকে, যেটাই বলো না কেন। তা এখানে কি আছে? এখানে যে এপিথেলিয়াল লেয়ারটা আছে ক্যাপিলারিতে সেটার নাম হচ্ছে এন্ডোথেলিয়াম। অলদো দে আর টাইটলি প্যাকড, লাইক দে আর কানেক্টেড টু ইচ আদার বাই টাইট জাংশন, স্টিল দেয়ার আর সাম পোর্স, অনেকগুলো পোর্স তুমি দেখতে পাবা। এই পোর্সগুলোর নামই হচ্ছে ফেনেস্ট্রেশন এবং এটার কি ইম্পর্টেন্স একটু পরেই তোমরা বুঝতে পারবে। তো ক্রিস্টালয়েড তো আমরা জেনে ফেলেছি, এখন চলো আমরা কলয়েড নিয়ে কথা বলি। আগে ক্রিস্টালয়েড কেন বলে আসলাম, এখন তোমরা বুঝতে পারবা যে ক্রিস্টালয়েড তুমি লেস দ্যান 1 ন্যানোমিটার বললেই হয়ে যাচ্ছে, কিন্তু যখনই তুমি কলয়েডকে বলতে যাচ্ছ তখন তোমাকে বলতে হবে অবশ্যই একটা রেঞ্জ বলতে হবে, যে যদি কোনো একটা সাবস্টেন্সের সাইজটা 1 to 100 ন্যানোমিটার হয় তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা কলয়েড বলবো। ওখানে যেমন লেস দ্যান 1 ন্যানোমিটার, এখানে মোর দ্যান 1 ন্যানোমিটার, এরকম বললে আসলে হবে না। এখানে যখন তুমি কলয়েড বলছো তখন অবশ্যই তোমাকে বলতে হবে যে যে সমস্ত সাবস্টেন্সের মলিকুলার সাইজ হচ্ছে 1 to 100 ন্যানোমিটার তাদেরকেই আমরা কলয়েড হিসাবে কনসিডার করব এবং দে ক্যানট পাস থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন। কেন আমি এই রেঞ্জটা বলছি, তার কারণ হচ্ছে যে যদি কোনো সাবস্টেন্সের বা কোনো পার্টিকুলার সাইজ মোর দ্যান 100 ন্যানোমিটার হয়ে যায় তাহলে তারা কি করবে? তারা এই ধরনের সেডিমেন্ট তৈরি করে ফেলবে। এই জন্যে আমার কলয়েড হচ্ছে কারা? তাহলে ইন বিটুইন হচ্ছে লেস দ্যান 1 ন্যানোমিটার হলে সেটা তো ক্রিস্টালয়েড হয়ে গেল, আর মোর দ্যান 100 ন্যানোমিটার হলে সেটা তো আবার কি তৈরি করে ফেলবে? সেডিমেন্ট তৈরি করে ফেলবে। তাহলে যখনই আমি কলয়েড ডিফাইন করব তখন আমাকে এই রেঞ্জটা বলতে হবে যে দ্য সাবস্টেন্স হ্যাভিং মলিকুলার সাইজ 1 to 100 ন্যানোমিটার ইজ কনসিডার্ড অ্যাজ কলয়েড। এবং যেহেতু তাদের সাইজটা বড়, তোমাদেরকে আমি পোর্স দেখে এসেছি, তারা এই পোর্স মানে ক্যাপিলারি মেমব্রেনের এই পোর্স ক্রস করতে পারবে না। এবং আমাদের ব্লাডের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্লাজমা প্রোটিনটা আছে সেটার নাম হচ্ছে অ্যালবুমিন। এছাড়াও কিছু ডায়েটারি কলয়েড আছে, তোমরা যদি খেয়াল করে দেখো গ্লাইকোজেন, স্টার্চ, সেলুলোজ, এই সবই কিন্তু আসলে কি, এগুলো সবই হচ্ছে পলিমার অফ গ্লুকোজ। আর প্রোটিন ইজ এ পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। এবং আমরা অলরেডি জেনে আসছি যে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড এরা হচ্ছে ক্রিস্টালয়েড, অন দ্য আদার হ্যান্ড এরা হচ্ছে কলয়েড। তাহলে তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে কলয়েডের সাইজ বড় আর ক্রিস্টালয়েডের সাইজ হচ্ছে খুবই ছোট।
তো এর আগে তো আমরা আলাদা আলাদাভাবে দেখলাম, এইবার চলো আমরা কম্বাইনলি দেখে নেই কলয়েড এবং ক্রিস্টালয়েডের অবস্থানটা কি। এখানে ক্যাপিলারি মেমব্রেন তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে লুমেন। এই লুমেনের ভিতরে কি ঘটনা ঘটে, তার মানে এই যে অংশটা এটা হচ্ছে ক্যাপিলারি লুমেনের ভিতরে হচ্ছে, এটা হচ্ছে প্লাজমা। প্লাজমা মানে সেল ফ্রি পার্ট অফ দ্য ব্লাড। তাহলে এখানে কোনো ব্লাড সেল থাকবে না, লাইক আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট থাকবে না, কিন্তু আদার্স সব কিছুই কিন্তু আছে। দেখো কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে অক্সিজেন, ফ্যাটি অ্যাসিড, স্টেরয়েড হরমোন, অল দিজ আর লিপিড সলিবল সাবস্টেন্স। যদি লিপিড সলিবল কোনো সাবস্টেন্স হয় তাহলে তারা ইজিলি কিন্তু ডিফিউজ করতে পারবে কি দিয়ে, এই যে সেল মেমব্রেন দিয়ে। এবং সেল মেমব্রেনে হচ্ছে কি থাকে, আমরা বলেছি লিপিড বাইলেয়ার থাকে। সো লিপিড বাইলেয়ারে এরা হচ্ছে সলিবল, সেই কারণে তারা ইজিলি ডিফিউজ করতে পারবে। আর আমরা যাদেরকে ক্রিস্টালয়েড হিসাবে কনসিডার করছি তারা কি করতে পারলো, তারা এই যে দুইটা ইন বিটুইন দ্য সেল যে পোর্সগুলো আছে, যে ফেনেস্ট্রেশনগুলো আছে, এইগুলো দিয়ে তারা ইজিলি যাওয়া আসা করতে পারবে। কিন্তু হোয়াট অ্যাবাউট প্রোটিন? প্রোটিন কিন্তু যাওয়া আসা করতে পারবে না ডিউ টু বিগার সাইজ। আমরা বলেছি যে প্রোটিনের সাইজটা বড়, সেই কারণে সে কিন্তু কোনো জায়গা দিয়েই কিন্তু বের হতে পারলো না। আলটিমেটলি কি হলো, সে কিন্তু এই প্লাজমাতে থেকে গেল। এখন এই প্লাজমার ভিতরে এই কলয়েডগুলো থাকার কারণে আমরা কিন্তু একটা বিশাল বড় অ্যাডভান্টেজ পাচ্ছি। এরাই কিন্তু এই যে কলয়েডাল অসমোটিক প্রেশার যেটা, সেটা প্রডিউস করবে। এই বিগ সাইজ হওয়ার কারণে তারা ভিতরে থেকে যাবে, এবং এই কলয়েডাল অসমোটিক প্রেশারের কারণে কি হবে, আমরা ক্যাপিলারির ভিতরে ওয়াটারটাকে রিটেন করে রাখবো। আদারওয়াইজ সবসময় কি হচ্ছে, এই পাশের যদি তুমি দেখো যে ক্যাপিলারিতে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার থাকে, মানে ওয়াটারের একটা প্রেশার থাকে, সেইটা সবসময় পুশ করে এই ওয়াটারটা বের হয়ে যেতে চায়। কিন্তু শুধুমাত্র এই কলয়েডাল অসমোটিক প্রেশার, যে প্রেশারটা কি করে এই ওয়াটারটাকে আপওয়ার্ডস দিকে, উপরের দিকে টানতেছে, মানে কি যে তাকে ভিতরের দিকে ক্যাপিলারির ভিতরে ধরে রাখতে চাচ্ছে। এটার একটা বিশাল বড় ইম্পর্টেন্স আছে। কলয়েড ক্রিস্টালয়েডের ডিফারেন্সটা আমি ঠিক ওইভাবে বলতে চাচ্ছি না, কারণ এটা তোমরা সব বইতেই পেয়ে যাবে, এবং তোমরা আমার মনে হয় যে অলরেডি কিছু ডিফারেন্স পেয়ে গেছো, জানো যে এটা সাইজ ছোট, এটা সাইজ বড়, এটা সেমি পারমেবল মেমব্রেন ক্রস করতে পারে, এটা করতে পারে না। আর এটা যেহেতু সাইজ ছোট, খুবই ছোট হওয়ার কারণে এটা হোমোজেনাস সলিউশন তৈরি করে, আর এটা হেটারোজেনাস সলিউশন তৈরি করে। আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে এই সলিউশন বুঝতে চাইলে আমাদের এটা লাগবে বলেই আমি তোমাদেরকে এই আগে কলয়েড ক্রিস্টালয়েডটা পড়িয়ে নিচ্ছি। যে দুইটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হয়তো তোমাদের বুঝতে আরেকটু সময় লাগবে, সেটা হচ্ছে যে ক্রিস্টালয়েডগুলো অসমোটিক্যালি মোর অ্যাক্টিভ কেন, সেটার কারণ হচ্ছে যে অসমোটিক প্রেশার ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ দ্য পার্টিকেল, নট দ্য সাইজ অফ দ্য পার্টিকেল। তো ক্রিস্টালয়েডগুলো যেহেতু সাইজটা খুবই ছোট, সেই কারণে এদের নাম্বার অফ পার্টিকেল তোমার প্লাজমাতে অনেক বেশি থাকে, জন্য এরা অসমোটিক্যালি বেশি অ্যাক্টিভ হয় কলয়েডের চেয়ে। আর সবসময় আমাদের এই ক্রিস্টালয়েড অসমোটিক প্রেশার যেটা, সেটা কার অসমোসিস করে, ওয়াটারের অসমোসিস করে কোথায়, অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। অন দ্য আদার হ্যান্ড কলয়েড কিন্তু ডিসাইড করে ওয়াটারের মুভমেন্ট অ্যাক্রস দ্য ক্যাপিলারি মেমব্রেন, এর যেটা আমি অলরেডি তোমাদেরকে প্রিভিয়াস স্লাইডে দেখায় আসলাম। তো অসমোসিস নিয়ে অনেক কথাবার্তা হবে, আজকে শুধু এটুকুই জানো যে অসমোসিসের সাথে ওয়াটারের একটা রিলেশন আছে। অসমোসিস আসলে কার মুভমেন্ট? অসমোসিসের মুভমেন্ট হয় হচ্ছে ওয়াটারের, এবং কোথা থেকে কোথায় হয় দেখো, এখানে নিচের দিকে কি, এখানে হচ্ছে ক্রিস্টালয়েড পার্টিকেল দেখতে পাচ্ছ তোমরা, এই যে গ্রিন কালারের যে ছোট ছোট পার্টিকেলগুলো, এই গ্রিন কালারের ছোট ছোট পার্টিকেলগুলো হচ্ছে ক্রিস্টালয়েড। খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা সেল মেমব্রেন। আমি অলরেডি তোমাদেরকে ডিফারেন্সের সময় বলেছি যে ক্রিস্টালয়েডগুলো হচ্ছে অসমোসিস করায় কার, ওয়াটারের অসমোসিস করা অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। তাহলে এইখানে যখন সেলের ভিতরে অনেক বেশি পরিমাণ ক্রিস্টালয়েড দিয়ে দিলা আর সেলের বাইরে কম, তখন ওয়াটারের মুভমেন্ট কোন দিক থেকে কোন দিকে হচ্ছে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা যেখানে ক্রিস্টালয়েড পার্টিকেল বেশি আছে, মানে কনসেন্ট্রেশন অফ পার্টিকেল যেদিকে বেশি, ওয়াটারের মুভমেন্ট কিন্তু সেই দিকে হচ্ছে, এবং অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। আর যদি তুমি কলয়েড পার্টিকেলের কথা চিন্তা করো, অন দ্য আদার হ্যান্ড কলয়েড পার্টিকেলগুলো বড়, এবং এরা কোথায় আছে, এই ক্যাপিলারির ভিতরে আছে, এবং এই ক্যাপিলারির ভিতরে থাকার কারণেই কিন্তু তারা কি করলো, তারা এই যে প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার ক্রিয়েট করলো, যে কারণে আলটিমেটলি ওয়াটার রিটেনশন হবে উইদিন দ্য ভাস্কুলার সিস্টেম। এখন যদি তুমি আগের ছবিটার সাথে এই ছবিটা কম্পেয়ার করো, এটা কি, এটা হচ্ছে প্লাজমা। প্লাজমার ভিতরে দেখো কোনো প্লাজমা প্রোটিন যদি না থাকে, কোনো কলয়েড যদি না থাকে, তাহলে কি হবে, ওয়াটারগুলো সব বাইরে বের হয়ে চলে আসবে, এই ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসবে। এই যে কন্ডিশনটা হবে সেইটার নামই কিন্তু ইডিমা। তাহলে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বায়োকেমিস্ট্রির সাথে মেডিসিনের রিলেশনশিপটা কোথায়, কারণ ইডিমা বা গা পা ফুলে যাওয়া এই ধরনের কথা নিশ্চয়ই তোমরা শুনেছ। তো এতক্ষণে তো তোমরা নিশ্চয়ই এই
প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশারের ইম্পর্টেন্সটা বুঝেই গেছো, তারপরেও আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এটাই কিন্তু আমাদের এই প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার ইজ দ্য মেইন প্রেশার দ্যাট অলওয়েজ ট্রাই টু হোল্ড দ্য ওয়াটার ইনসাইড দ্য ভাস্কুলার সিস্টেম। ভাস্কুলার সিস্টেমে ওয়াটারটাকে ধরেই রাখে হচ্ছে প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার। যদি প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার কমে যায়, কী কারণে কমতে পারে এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। যদি কারোর হাইপোঅ্যালবুমিনেমিয়া থাকে তাহলে কি হবে তখন কিন্তু ওয়াটারগুলো সব বাইরে চলে আসবে, ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসবে, যে কন্ডিশনটার নাম ইডিমা আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। এবং কোনো সময় আমাদের যদি অনেক বেশি পরিমাণ ব্লাড লস হয় তাহলে কিন্তু আমরা অ্যালবুমিন, তারপরে ডেক্সট্রান এগুলোকে ইউজ করে থাকি এই প্লাজমা এক্সপ্যান্ডার হিসেবে। কারণ হচ্ছে এটাই যে আমাদেরকে ভাস্কুলার সিস্টেমে তখন ওয়াটার রিটেন করতে হবে। তো আমরা তো অলরেডি জেনেই গেছি যে কলয়েডের এই প্রপার্টিটার কথা, যে কলয়েড ক্যানট পাস থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন। তো ডায়ালাইসিসটা কি? ডায়ালাইসিসটা হচ্ছে ইটস আ মেথড। এই মেথডটা আসলে কার উপরে বেস করে আমরা তৈরি করলাম? এই মেথডের মূল প্রিন্সিপালটাই হচ্ছে এইটা যে বিকজ কলয়েড ক্যানট পাস থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন, সো আর্টিফিশিয়ালি একটা সেমি পারমিয়েবল মেমব্রেন এখানে ক্রিয়েট করা হয়, যেটাকে বলা হয় ডায়ালাইজিং মেমব্রেন। এই ডায়ালাইজিং মেমব্রেন দিয়ে বেসিক্যালি এই ডায়ালাইসিসের মাধ্যমে আমরা, এই প্রসেসের মাধ্যমে আমরা কলয়েডকে ক্রিস্টালয়েড থেকে সেপারেট করে থাকি। এবং এই ক্ষেত্রে এই যে ডায়ালাইজিং মেমব্রেন যেটা আছে সেটা অনেকটা সিপ বা ছাঁকনির মতো কাজ করে। তোমরা যদি এই ছবিটা দেখো তাহলে বুঝতে পারবা। দেখো এই ছবিটা যদি একটু অবজার্ভ করো তাহলে তোমরা বুঝতে পারবা যে একটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য কখনোই ডায়ালাইসিসের প্রয়োজন হয় না, কারণ এই কাজটা আসলে কিডনির গ্লোমেরুলার মেমব্রেন করে দেয়। গ্লোমেরুলার মেমব্রেনের মেইন কাজই হচ্ছে যে, তোমরা এখানে দেখলে বুঝতে পারবা এটা ক্যাপিলারি লুমেন। আমি একটু আগেই তোমাদেরকে এক্সপ্লেন করে আসছি। এখানে দেখো যে ফেনেস্ট্রেশনগুলো আছে, তো তোমাদের এই ফেনেস্ট্রেশনের মাধ্যমে ক্রিস্টালয়েডগুলো বের হয়ে যায় এবং কলয়েডগুলো ভিতরে থেকে যায় এবং বডির যে সমস্ত টক্সিক ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে সবগুলো কিডনি আলটিমেটলি বের করে দেয় বিভিন্ন স্টেপ বাই স্টেপ পাথওয়ের মাধ্যমে। কিন্তু কোনো কারণে যদি কিডনি প্রপারলি কাজ করতে না পারে তখন তাহলে কি হবে? তখন তাহলে অবশ্যই আমাদের এই ডায়ালাইসিসের হেল্প নিতে হবে। এবং এই ডায়ালাইসিস যে মেথডটা সেটা আমরা কার উপরে বেস করে তৈরি করলাম? এখন নিশ্চয়ই তুমি এই জিনিসটা রিলেট করতে পারবা যে আমাদের কেন কলয়েড ক্রিস্টালয়েড সম্পর্কে জানতে হবে। আমি আসলে এই ছবিটার মাধ্যমে তোমাদেরকে জাস্ট বুঝাইতে চাইছি যে এই ছবিটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো তাহলে দেখবা যে এই জায়গাটা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন আছে, যেটা হচ্ছে যে সিমিলার টু দ্য গ্লোমেরুলার মেমব্রেন। এবং এই ডায়ালাইসিসের সময় যে পাথওয়েগুলো গেছে পুরাটাই একটা আর্টিফিশিয়াল কিডনির মতো কাজ করে। তো কোনো কারণে যদি আমাদের কিডনি ফেল করে তখন তাহলে আমাকে কার উপরে নির্ভর করতে হবে? তখন কিন্তু আমাকে অবশ্যই এই ডায়ালাইসিসের উপরে নির্ভর করতে হবে, বিকজ এই ডায়ালাইসিস তখন একটা আর্টিফিশিয়াল কিডনির মতো কাজ করে। কারণ আমার নর্মালি কি হচ্ছিল, নর্মালি যে আমার ইউরিন ফর্মেশন হচ্ছিল কিডনি দিয়ে, সেটা কিন্তু দ্যাট ওয়াজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ডায়ালাইসিস। এছাড়াও ডায়ালাইসিসের আরও কিছু ইম্পর্টেন্স আছে, এগুলো বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। অ্যান্ড সববারের মতোই দিজ আর দ্য রেফারেন্সেস অ্যান্ড লিঙ্ক। তোমরা প্লিজ একটু আরেকটু যদি তোমাদের কনসেপশন ক্লিয়ার করতে চাও তাহলে তোমরা এই লিঙ্কগুলোকে ক্লিক করে চলে যেতে পারো, যে একটু ভিডিও দেখে নিতে পারো, তাহলে তোমাদের কনসেপশন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি।